আচ্ছা, তাহলে আজকে আমরা দেখবো হচ্ছে প্ল্যানিং এবং হচ্ছে স্কেজুলিং। তাহলে তো প্ল্যানিং এন্ড স্কেজুলিং আমরা দেখি। তাহলে প্ল্যানিং এবং স্কেজুল হচ্ছে কি জন্য? যে প্রজেক্টের জন্য। তাহলে হচ্ছে প্র্যাকটিক্যালি যখন কোনো একটা প্রজেক্ট করা হয় তখন হচ্ছে ক্লায়েন্টের একটা ডেডলাইন থাকবে যে এই ডেডলাইনের মধ্যে হচ্ছে প্রজেক্টটা কমপ্লিট করতে হবে। এবং একটা প্রজেক্ট করতে গেলে অনেকগুলো টাস্ক থাকবে। আমরা অলরেডি সফটওয়্যার প্রসেস মডেল থেকে আসছি, সেখানে মেজর অ্যাক্টিভিটিস যেমন রিকোয়ারমেন্টস, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, টেস্টিং, এটা ছাড়াও হচ্ছে প্রত্যেকটা এই মেজর ফেসে আরো অনেকগুলো টাস্ক থাকবে। এবং এর মধ্যে কিছু টাস্ক হবে ডিপেন্ডেন্ট, কিছু টাস্ক হবে ইন্ডিপেন্ডেন্ট, এবং টাস্কগুলা হচ্ছে কমপ্লিট করার জন্য হচ্ছে আমাদের ডিফারেন্ট টাইপস অফ রিসোর্স লাগবে। রিসোর্স মানে হচ্ছে ইকুইপমেন্টস লাগবে, টুলস লাগবে, তারপর হচ্ছে ম্যান পাওয়ার লাগবে। ওই টাস্ক কমপ্লিট করতে পারবে এই ধরনের এক্সপিরিয়েন্স টিম মেম্বার লাগবে। তার অনেক কিছু। তাই অনেকগুলো ফ্যাক্টরের উপরে সেম টাস্ক একই বিভিন্ন টিমের হয়তো বিভিন্ন টাইম লাগবে আর কি। তো আজকে ক্লাসে আমরা দেখবো যে কিভাবে আসলে মানে স্কেজুলিং আমরা করতে পারি আর কি। যে এবং সেখান থেকে এস্টিমেট করা যে এই প্রজেক্টটা কমপ্লিট করতে আমাদের টাইম কিরকম লাগবে, আমাদের কত ডেজ টাইম লাগবে আর কি। সেটা আমরা যদি দেখি যে প্ল্যানিং, তাহলে প্ল্যানিং কি বলতেছে যে স্প্লিট দ্য প্রজেক্ট ইনটু টাস্ক অর অ্যাক্টিভিটিস। অনেকগুলো টাস্ক থাকবে, এর মধ্যে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট টাস্ক থাকবে। আমাদের টার্গেট হচ্ছে ফর এভরি টাস্ক উই ওয়ান্ট টু এস্টিমেট দ্য টাইম ফর কমপ্লিশন। এই টাস্কটা কমপ্লিট করতে কি পরিমাণ টাইম লাগবে আর কি। and we'll also assess the resources required. তাহলে দুইটা জিনিস, আসলে প্রত্যেকটা টাস্কের জন্য আমরা দুইটা জিনিস এস্টিমেট করি। একটা হচ্ছে টাইম, কি পরিমাণ টাইম লাগবে ফর কমপ্লিশন, আর একটা হচ্ছে রিসোর্স কি লাগবে। রিসোর্স তাহলে হচ্ছে যে কি কম্পোনেন্ট লাগবে, কি ধরনের ডিভাইস লাগবে, কি কি টুলস ইউজ করা হবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কোন ধরনের টিম মেম্বার্স লাগবে। এবং টিম মেম্বারদের স্কিলস, এক্সপিরিয়েন্স, নলেজ এটা পুরো ভ্যারি করবে। ডেফিনেটলি একজন এক্সপিরিয়েন্স টিম মেম্বারের যে পরিমাণ সময় লাগবে, একজন যে টিম মেম্বার যে বিগিনার লেভেলের তার হচ্ছে ওই সেম টাস্ক করতে হয়তো এক্সট্রা টাইম লাগবে আর কি। এবং অনেক সময় কি হয় যে দেখা যাচ্ছে যে অনেক টাস্ক হচ্ছে ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট, এবং টিম মেম্বারের নাম্বার, এই টিমে নাম্বার অফ পিপল কয়জন বা স্টাফ কয়জন, সেটাও একটা ফ্যাক্টর। তাহলে অনেকগুলা ফ্যাক্টর থাকে, এবং এর মধ্যে থেকে আমাদেরকে বের করতে হবে টাইম এবং হচ্ছে রিসোর্স কি লাগবে। এবং অনেক সময় কি হতে পারে যে রিসোর্স হয়তো শেয়ার্ড, বা এমন হলো যে এই রিসোর্স অলরেডি অন্য একটা টাস্কে ইউজ হচ্ছে, সো কারেন্টলি এটা অন্য কোনো টাস্কে ফার্দার ইউজ করা যাবে না ওই টাস্কটা কমপ্লিট না হওয়া পর্যন্ত। তাহলে এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে এটা যথেষ্ট কমপ্লিকেটেড হয়। তো আজকের ক্লাসে আমরা খুব সিম্পল ওয়েতে দেখবো। আমরা হচ্ছে রিসোর্সটা, কারণ আমাদের যেহেতু কোনো প্রজেক্ট আমরা ওইভাবে চিন্তা করতেছি না, আমরা শুধুমাত্র টাইমটা দেখবো। আজকের স্লাইডে শুধুমাত্র হচ্ছে টাইম, প্রত্যেকটা প্রজেক্টের প্রত্যেকটা টাস্কের জন্য টাইম এস্টিমেট করা, এবং সেখান থেকে ওভারঅল প্রজেক্টের ডিউরেশন কত হবে সেটা বের করবো আর কি। যদিও রিসোর্স একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বাট এটা আজকে আমরা কনসিডার করবো না, জাস্ট শুধুমাত্র টাইম কনসিডার করবো। এবং রিয়েল লাইফে কি হয়, রিয়েল লাইফে আসলে প্রজেক্ট যখন স্টার্ট হয় আমরা তো এটা টাইম এস্টিমেট করব প্রজেক্টের টাস্ক স্টার্ট করার আগে, কিন্তু প্রজেক্ট যখন স্টার্ট হবে তখন দেখা যাবে যে এই টাইম ভ্যারি করবে, এবং অনেক সময় হচ্ছে আমরা টাইম আবার রিভাইসও করি। বাট ইনিশিয়ালি আমাদের একটা স্কেজুলিং ফিক্স করা অনেক দরকার। তো আমরা যদি একটু দেখি যে এই এস্টিমেট, তাহলে আমরা হচ্ছে শুধুমাত্র টাইম এস্টিমেট করব। তাহলে প্রত্যেকটা টাস্কের জন্য আমরা একটা করে ডিউরেশন অ্যাসাইন করব, সেটা হচ্ছে হতে পারে নাম্বার অফ ওয়ার্কিং আওয়ার্স পার ডেজ। এভাবে হচ্ছে একটা ম্যাট্রিক ইউনিটে হচ্ছে আমরা মেজার করবো আর কি প্রত্যেকটা টাস্কের ডিউরেশন। এবং এই যে ডিউরেশন, এই যে এই টাস্কটা কমপ্লিট করতে কত সময় লাগবে, এটা আমরা আসলে কিভাবে বুঝবো? কারণ আমরা তো টাস্কটা এখনো করি নাই। তাহলে এটা হতে পারে বেসড অন এক্সপিরিয়েন্স, যদি সিমিলার টাস্ক এই টিম আগে করে থাকে তাহলে সেখান থেকে হচ্ছে এস্টিমেট করা।
হুম, তবে এই টাইম এস্টিমেট করা আসলে ডিফিকাল্ট, হ্যাঁ, এবং এটা যদি একটা নিউ প্রজেক্ট হয় যেটা সম্পর্কে আগে টিম মেম্বারদের সেরকম নলেজ নাই, তাহলে এটা বের করা অনেক টাফ হবে। অনেক সময় আমরা কি করি যে মেইন যে প্রজেক্টটা সেটা হয়তো খুব স্মল স্কেলে ইমপ্লিমেন্ট করা হয়, এস্টিমেট করা হয় যেটা লার্জ স্কেলের ক্ষেত্রে টাইম কমপ্লিশন কিরকম হবে, হ্যাঁ, রিস্ক কি কি হতে পারে, স্মল স্কেলে করে সেখান থেকে আমরা এস্টিমেট করতে পারি। এবং আরো একটা ফ্যাক্টর কি, যে ডিউরেশন ডিপেন্ডস অন নাম্বার অফ পিপল অ্যাভেলেবল। হ্যাঁ, ডেফিনেটলি টিম মেম্বারের সংখ্যা যদি অনেক বেশি হয় তাহলে ওই টাস্কের ডিউরেশন অনেক কমে আসবে। হ্যাঁ, যদিও এখানে নলেজ এবং স্কিলস, হ্যাঁ, এটাও একটা ফ্যাক্টর, এবং ওই টাস্কের কমপ্লেক্সিটি কেমন, হ্যাঁ, সেটাও একটা ফ্যাক্টর। এবং এখানে আরেকটা জিনিস কি বলতেছে এই স্লাইডে, যে পিপল ক্যানট ওয়ার্ক 100% প্রোডাক্টিভিটি। হ্যাঁ, সো হিউম্যান বিং এর ক্ষেত্রে তারা হচ্ছে কন্টিনিউয়াসলি, হ্যাঁ, এক ধরনের মানে কি বলে যে কনসেন্ট্রেশন দিয়ে কোনো টাস্ক করতে পারে না সবসময়, এটা পসিবল না। হ্যাঁ, কারণ হচ্ছে কি যে ইন্টারাপ্ট হবে। হ্যাঁ, কারণ তাকে হচ্ছে রেস্ট নিতে হবে, তাকে হচ্ছে সোশ্যালাইজিং করতে হবে, সে হচ্ছে যে ব্রেক নিবে, হ্যাঁ, তার টিম মেম্বারদের সাথে হয়তো ডিসকাশন করবে, যেটা হচ্ছে টিম রিলেটেড না, এমনি হচ্ছে যে মানে গল্প করা এই ধরনের, হ্যাঁ, তাকে অন্য অ্যাক্টিভিটিসে, পার্সোনাল অ্যাক্টিভিটিসে হয়তো বিজি থাকতে হবে। তাহলে ইউজুয়ালি কি হয় যে নর্মালি প্রত্যেকটা অফিসে ওয়ার্কিং আওয়ার্স হচ্ছে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, 8 ঘন্টা। কিন্তু 8 ঘন্টার মধ্যে লাঞ্চ ব্রেক থাকে, হ্যাঁ, প্রেয়ার ব্রেক থাকে, তারপর হচ্ছে টিম মেম্বাররা হচ্ছে এমনিও নিজেরাও পার্সোনালি ব্রেক নেয়। তার মানে 8 আওয়ার্স আসলে সে কন্টিনিউয়াস টাস্ক করে। হ্যাঁ, তাহলে এখানে যেটা বলতেছে কি যে কেউ আসলে 100% প্রোডাক্টিভলি কাজ করতে পারবে না। হ্যাঁ, কারণ হচ্ছে কি যে তাকে সোশ্যালাইজিং করতে হবে, হ্যাঁ, তার রেস্টের প্রয়োজন আছে, এটা। তাহলে এখানে একটা স্ট্যাটিস্টিক্স কি বলতেছে যে যারা আইটি পিপল, তার মানে আমরা যারা আর কি, তাদের ক্ষেত্রে কি বলতেছে যে তাদের প্রোডাক্টিভিটি হচ্ছে কত, 70%। মিনস তারা যদি 100 আওয়ার্স টাইম স্পেন্ড করে, 100 আওয়ার্স এর মধ্যে তারা 70 আওয়ার্স হচ্ছে ওয়ার্কিং করবে আর কি। তার মানে 10 ঘন্টা কাজ করলে 7 ঘন্টা আসলে সে কাজ করবে, বাকি 3 ঘন্টা তার ইন্টারাকশন হবে। তাহলে আমরা যদি যখন কোনো একটা টাস্কের টাইম এস্টিমেট করবো যে এই টাস্কটা কমপ্লিট করতে লেটস সে 10 ঘন্টা লাগবে, তাহলে আইটি পিপলদের কত লাগবে, আরো বেশি লাগবে, কারণ 10 ঘন্টা তো তারা কন্টিনিউয়াস কাজ করবে না। তাহলে তাদের আসলে কত লাগবে, 10/0.7, যেহেতু হচ্ছে 70% প্রোডাক্টিভিটি, সো আরো বেশি লাগবে আর কি। হ্যাঁ, যেমন 28 আওয়ার্স যদি হয় তাহলে 0.7 দিয়ে ভাগ করলে হয়তো 40 আওয়ার্স হবে, আরো বেশি হবে। এবং এটা আবার কি যে ইট ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন, কারণ ওই যে এক্সপিরিয়েন্স, স্কিলস, নলেজ, এগুলা ফ্যাক্টর। তাহলে আমরা একটা স্ট্যাটিস্টিক্স ধরলাম যে আইটি পিপলদের 70% হচ্ছে প্রোডাক্টিভিটি। এবং এই কারণে হচ্ছে কি যে দুই ধরনের টাইম, একটা হচ্ছে আইডিয়াল টাইম, হ্যাঁ, যে আমরা যখন টাইমটা এস্টিমেট করতেছি এটা হচ্ছে কি যে কোনো ইন্টারাকশন ছাড়া, যে আমরা ধরলাম যে এই টাস্কটা কমপ্লিট করতে 5 আওয়ার্স লাগবে, মিনস কোনো ইন্টারাকশন ছাড়া, এটা হচ্ছে আইডিয়াল টাইম। এবং আইডিয়াল টাইমে একজন যে ইফোর্টটা দিবে সেটা হচ্ছে আইডিয়াল ইফোর্ট। তাহলে রিয়েল টাইম হচ্ছে কোনটা, যেমন আইটি পিপলদের ক্ষেত্রে কি হবে যে 5 আওয়ার্সকে 0.7 দিয়ে ভাগ করতে হবে, তার মানে আরেকটু বেশি হবে। হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে রিয়েল টাইম, এবং রিয়েল টাইমে সে যে এফোর্টটা দেবে সেটা হচ্ছে রিয়েল এফোর্ট। হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে যে আমরা যে টাইমটা এস্টিমেট করব ইনিশিয়ালি, প্র্যাকটিক্যালি ইন রিয়েল টাইম ওটা টাইম আরো বেশি লাগবে আর কি। হ্যাঁ, সেটা কারণ হচ্ছে যে অনেক কারণে ইন্টারাকশন হবে। এবং এখানে একই জিনিস যে আইডিয়াল টাইম আমরা কিভাবে এস্টিমেট করবো, বেসড অন পাস্ট এক্সপিরিয়েন্স, হ্যাঁ, অথবা হচ্ছে অ্যাকচুয়াল টাস্কটা অনেক স্মল স্কেলে করলাম, দেন সেটা থেকে একটা এস্টিমেট করা লার্জ স্কেলে কিরকম হবে। হ্যাঁ, বাট এটা আসলে ডিফিকাল্ট, মানে অ্যাকুরেট এস্টিমেট করা ডিফিকাল্ট। এবং এটা টাস্ক টু টাস্ক ভ্যারি করবে। যেমন এখানে একটা এক্সাম্পল বলতেছে কি যে একজন এক্সামিনারের লেটস সে একটা এক্সাম পেপার সেটা মার্কিং করতে যদি 10 মিনিট সময় লাগে, তাহলে 100 পেপারস মার্কিং করতে কত সময় লাগবে,
হ্যাঁ, একটা এক্সাম পেপার মার্কিং করতে যদি 10 মিনিটস লাগে তাহলে 100 পেপারস মার্কিং করতে কত সময় লাগবে, কে পারবে? স্যার 1000 মিনিট। 1000 মিনিটস লাগবে আর কি। হ্যাঁ, 1000 মিনিটস। হ্যাঁ, কিন্তু প্র্যাকটিক্যালি কি হবে আসলে? প্র্যাকটিক্যালি যেটা হয় যে প্রথম কয়েকটা এক্সাম পেপার তার মার্কিং করতে হয়তো 10 মিনিটস এর চেয়ে বেশি সময় লাগবে। হ্যাঁ, কিন্তু এরপরে তার আসলে একটা ফ্লো চলে আসে, সে মোটামুটি একটা আইডিয়া করে ফেলতে পারে যে স্টুডেন্টরা কোথায় মিস্টেক করতেছে বা কোন জায়গায়, এবং দেখা যায় কি যে রেস্ট অফ দা পেপারের ক্ষেত্রে তার আসলে লেস দেন 10 মিনিটস লাগে। হ্যাঁ, এবং এটাও ডিপেন্ডস করে যে এক্সামিনার কিরকম এক্সপিরিয়েন্স, হ্যাঁ, সেটার উপরে। সো এটা আসলে ভ্যারি করে। হ্যাঁ, তো আমরা যদি নর্মাল সিম্পল ম্যাথমেটিক্সে যাই, সো 100 পেপারস মার্কিং করতে লাগবে 1000 মিনিটস, দ্যাট মিনস 60 আওয়ার্স এন্ড 40 মিনিটস। এটা হচ্ছে আইডিয়াল টাইম। হ্যাঁ, আর আমরা যদি রিয়েল টাইমে যাই, লেটস সে এই একটা টাস্ক যেটা কমপ্লিট করতে 16 আওয়ার্স 40 মিনিটস লাগবে 1000 মিনিটস, আর আইটিপি বলতে কত লাগবে? 1000 ডিভাইডেড বাই 0.7, 1000 ডিভাইডেড বাই 0.7। হ্যাঁ, তাহলে তাদের লাগবে আসলে কত? অ্যারাউন্ড 24 আওয়ার্স। তাহলে আইডিয়াল টাইম হচ্ছে এটা 16 আওয়ার্স 40 মিনিটস, রিয়েল টাইম হচ্ছে অ্যারাউন্ড 24 আওয়ার্স। তাহলে প্রজেক্ট স্কেজুলিং, হ্যাঁ, তাহলে প্রজেক্ট স্কেজুলিং টার্গেটটা হচ্ছে কি যে প্রত্যেকটা টাস্কের জন্য হচ্ছে একটা ডিউরেশন এস্টিমেট করা, এবং এইভাবে প্রত্যেকটা টাস্কের, এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে টাস্কগুলার ডিপেন্ডেন্সি থাকতে পারে। হ্যাঁ, সো যেগুলা টাস্ক ইন্ডিপেন্ডেন্ট সেগুলো আমরা ইচ্ছা করলে প্যারালালি স্টার্ট করতে পারি যদি আমাদের এনাফ টিম মেম্বার্স এবং রিসোর্স অ্যাভেলেবল থাকে, তাহলে হচ্ছে আমরা প্যারালালি স্টার্ট করতে পারবো। হ্যাঁ, আর যেগুলো টাস্ক হচ্ছে ডিপেন্ডেন্ট, লেটস সে টাস্ক বি যদি টাস্ক এ এর উপর ডিপেন্ডেন্ট হয়, তাহলে টাস্ক এ কমপ্লিট না হওয়া পর্যন্ত টাস্ক বি আমরা স্টার্ট করতে পারবো না। হ্যাঁ, তাহলে এরকম থাকবে, ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট টাস্ক থাকবে, এবং আমরা প্রত্যেকটা টাস্কের ডিউরেশন এস্টিমেট করব। ফাইনালি আমরা বের করতে চাই যে হোল প্রজেক্টটা করতে আমাদের ডিউরেশন কত হবে। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের টার্গেট ফর প্রজেক্ট স্কেজুলিং। এবং এখানে আরো অনেক ফ্যাক্টর থাকে, যেমন রিসোর্স অ্যালোকেট করা, হ্যাঁ, টিম মেম্বার্সরা কিভাবে অ্যাসাইন হবে, রিসোর্স কি লাগবে। তো আমরা ওই পার্টটা বাদ দিয়ে শুধুমাত্র হচ্ছে টাইম এস্টিমেট করব। হ্যাঁ, এবং সেখান থেকে হচ্ছে হোল প্রজেক্টের মিনিমাম কত টাইমে আমরা কমপ্লিট করতে পারবো সেটা আমরা আজকে বের করবো। তো এখানে একটা স্যাম্পল একটা এক্সাম্পল দেখি, যে এখানে আমাদেরকে কোন একটা প্রজেক্টে লিস্ট অফ টাস্ক দেওয়া আছে, এগুলো হচ্ছে টাস্কের আইডি এবং এগুলো হচ্ছে টাস্কের ডেসক্রিপশন, টাস্কটা কি ধরনের টাস্ক। তো এটা আমাদের উই ক্যান স্কিপ দিস পার্ট। হ্যাঁ, আমরা দেখবো যে ডিপেন্ডেন্সি কেমন এবং ডিউরেশন কেমন। যেমন আমরা যদি দেখি যে টাস্ক এ, এটা কোনো ডিপেন্ডেন্সি নাই, ইন্ডিপেন্ডেন্ট টাস্ক, এবং এটা কমপ্লিট করতে লাগবে 4 আওয়ার্স। টাস্ক বি, এটা ডিপেন্ড অন টাস্ক এ এবং 3 আওয়ার্স লাগবে। টাস্ক সি ইন্ডিপেন্ডেন্ট টাস্ক। টাস্ক ই যদি দেখি, এটা ডিপেন্ড হচ্ছে বোথ বি এবং ডি, তার মানে বি এবং ডি যদি কমপ্লিট হয় দেন হচ্ছে আমরা টাস্ক ই এটা স্টার্ট করতে পারবো, এবং এটা ডিউরেশন হচ্ছে 5 আওয়ার্স। তাহলে এখন আমরা বের করতে চাই যে হোল প্রজেক্টের ডিউরেশন কত হবে, মিনিমাম কত টাইমে কত আওয়ার্সে আমরা এই টাস্কটা কমপ্লিট করতে পারবো। হ্যাঁ, ডিপেন্ডেন্সি ইন্ডিপেন্ডেন্সি এগুলা কনসিডার করে আর কি। তো একটা সিম্পল অ্যাপ্রোচ কি হতে পারে, যে আমরা প্রত্যেকটা টাস্ক সিকুয়েন্সিয়ালি করে যেতে পারি। লেটস সে আগে টাস্ক এ কমপ্লিট করলাম, দেন টাস্ক বি, দেন টাস্ক সি, তারপরে ডি ই এফ জি, এভাবে সিকুয়েন্সিয়ালি। তাহলে এভাবে যদি সিকুয়েন্সিয়ালি করি তাহলে আমাদের টোটাল ডিউরেশন কত হবে? তাহলে আমাদের টোটাল ডিউরেশন হবে, এই সবগুলা টাস্কের ডিউরেশন যদি আমরা অ্যাড করি তাহলে আমাদের অত সময় লাগবে, যেটা কি বলতেছে 26 আওয়ার্স। হ্যাঁ, যদি আমরা সিকুয়েন্সিয়ালি করে যাই, হ্যাঁ, তাহলে সিকুয়েন্সিয়ালি করলে 1 বাই 1 করলে প্রত্যেকটা টাস্কের যে ডিউরেশন, এটার যে অ্যাডিশন, সেটাই হচ্ছে টোটাল প্রজেক্টের ডিউরেশন। হ্যাঁ, তাহলে এই এক্সাম্পলের ক্ষেত্রে 26 আওয়ার্স টাইম লাগবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আইডিয়াল টাইম। তাহলে 26 আওয়ার্স সমান 3.25 ডেজ। এটা কিভাবে হলো? 26 ঘন্টায় 3.25 ডেজ কিভাবে হলো? স্যার এখানে ওয়ার্কিং ডেটা করা হয়েছে, ওয়ার্কিং টাইমটা, যে এই সময়টুকু একটা দিনে তো 24 ঘন্টা আমরা কাজ করি না। হ্যাঁ, তাহলে মানে খুব মানে যেটা খুবই কমন সেটা হচ্ছে কি যে পার ডেতে ওয়ার্কিং আওয়ার হচ্ছে 8 আওয়ার্স। হ্যাঁ, আমরা বলি না সকাল 9টা থেকে 5টা অফিস। হ্যাঁ, তাহলে ওয়ার্কিং আওয়ার্স হচ্ছে 8 আওয়ার্স।
তাহলে 8 আওয়ার্স যদি ধরি তাহলে 26 আওয়ার্স, তার মানে এটা আমাদেরকে লাগতেছে 3.25 ডেজ। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আইডিয়াল টাইম। আর আইটি পিপলদের যে স্ট্যাটিস্টিক্স, তাদের আই2 বেশি লাগবে। 3.25 কে হচ্ছে 0.7 দিয়ে ভাগ করতে হবে, এবং 0.7 দিয়ে ভাগ করলে তাহলে আরেকটু বেশি আসবে, সেটা হচ্ছে কত 4.6 ডেজ। তাহলে এটা আমরা দেখলাম সিকোয়েন্সিয়ালি, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে এই টাস্কটা আরো ফাস্টার হবে, কারণ এখানে আমরা টাস্ক এ এবং সি এই দুটা হচ্ছে প্যারালালি স্টার্ট করে দিতে পারি, কারণ এই দুটা টাস্ক হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট টাস্ক। সো আসলে মানে উইথিন 5 আওয়ার্স আমাদের হচ্ছে টাস্ক এ এবং সি কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, আবার টাস্ক সি কমপ্লিট হয়ে গেলে ডি এবং এফ এই দুটাই স্টার্ট করা যাবে। আবার বি ডি ডি কমপ্লিট হওয়া মাত্র হচ্ছে ইউ স্টার্ট করা যাবে। হ্যাঁ, তার এখানে আসলে আরো কম সময় লাগবে, এবং আমরা সেই জিনিসটাই বের করতে চাই, এবং এটার জন্য হচ্ছে আমরা নতুন একটা টেকনিক দেব, যেটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল পাথ মেথড বা সিপিএম মেথড। সেটা এখন আমরা দেখব। তো আমরা আগে দেখি, তো এটা হচ্ছে আমাদের লিস্ট অফ টাস্ক, ডিপেন্ডেন্সিস এন্ড ডিউরেশন। তো আমরা যদি যে প্রথমে লেটস সে স্টার্ট, আমরা কোন টাস্ক গুলো আগে স্টার্ট করতে পারবো, তাহলে যত ইন্ডিপেন্ডেন্ট টাস্ক সেগুলো হচ্ছে আমরা শুরুতে স্টার্ট করতে পারবো। তো আমরা হচ্ছে টাস্ক এ এবং সি এই দুটা হচ্ছে আগে স্টার্ট করতে পারবো। দেন টাস্ক এ যদি কমপ্লিট হয় আমরা টাস্ক বি স্টার্ট করতে পারবো। সো এই অ্যারো দিয়ে হচ্ছে ডিপেন্ডেন্সি বোঝাচ্ছে যে টাস্ক বি ডিপেন্ড অন টাস্ক এ, তারপর টাস্ক ডি ডিপেন্ড অন টাস্ক সি, তার মানে টাস্ক সি কমপ্লিট হওয়ার পরে আমরা টাস্ক ডি স্টার্ট করতে পারবো। হ্যাঁ, আবার হচ্ছে টাস্ক ই, টাস্ক সি কমপ্লিট হলে আমরা এফ ও স্টার্ট করতে পারবো। আবার হচ্ছে টাস্ক ই, হ্যাঁ, আমরা যদি সিকোয়েন্সিয়ালি আসে আর কি, টাস্ক ই তাহলে এটা ডিপেন্ড অন বোথ বি এবং ডি, বি এবং ডি দুইটার উপরে। হ্যাঁ, তাহলে এই অ্যারো বোঝাচ্ছে আসলে ডিপেন্ডেন্সি, যে বি এবং ডি কমপ্লিট হওয়ার পরে আমরা টাস্ক সি স্টার্ট করতে পারবো। টাস্ক এফ হচ্ছে টাস্ক সি কমপ্লিট হলে, এবং টাস্ক জি যেটা লাস্ট টাস্ক সেটা ডিপেন্ডস হচ্ছে কি বোথ ই এবং এফ, তাহলে দুইটা থেকে অ্যারো, এবং এটাই হচ্ছে লাস্ট টাস্ক, টাস্ক জি, এবং এখান থেকে হচ্ছে এন্ড। হ্যাঁ, তাহলে এখানে আমরা যে সিম্পল ডায়াগ্রামটা ড্র করলাম, এখানে হচ্ছে টাস্কের ডিপেন্ডেন্সি অনুযায়ী আমরা ফ্লোটা দেখলাম যে কোন টাস্কগুলো থেকে আমরা স্টার্ট করতে পারবো, দেন নেক্সট কোন টাস্কগুলো আমরা করতে পারবো, কোন টাস্কে যায় হচ্ছে আমাদের এন্ড, ফাইনালি আমরা কোথায় আসলাম। বাট এখন হচ্ছে আমরা ডিউরেশন সহ বের করতে চাই, যে স্টার্ট থেকে এন্ডে যেতে আমাদের মিনিমাম টাইম কত লাগবে সেটা এখন আমরা বের করতে চাই। এবং সিপিএম মেথড অনুযায়ী আমরা প্রথমে ধরে নেব যে আমাদের স্টার্ট টাইম হচ্ছে 0। হ্যাঁ, এবং প্রত্যেকটা টাস্কের জন্য আমরা এরকম একটা মিনি টেবিল বের করব আর কি, এবং সেই টেবিলে আমাদের 6টা ভ্যালু বের করতে হবে, 6টা সেল, এবং 6টা ভ্যালুর মধ্যে আমাদের মিডিলে যে ভ্যালুগুলো সেটা হচ্ছে টাস্কের আইডি, এই যে টাস্কের আইডি, এবং হচ্ছে টাস্কের ডিউরেশন, এই টাস্কের ডিউরেশন হচ্ছে কত 4 আওয়ার্স। হ্যাঁ, বাকি 4টা ভ্যালু হচ্ছে আর্লি স্টার্ট, একটা টাস্ক কত আর্লি স্টার্ট করা যাবে, এবং একই সাথে হচ্ছে আর্লি ফিনিশ, একটা টাস্ক কত আর্লি ফিনিশ করা যাবে। আর এটা হচ্ছে কি লেট স্টার্ট, একটা টাস্ক কত ডিলে করা যাবে, যাতে ওভারঅল প্রজেক্টের ডিউরেশনে কোনো সমস্যা হবে না, কিন্তু আমরা অনেক সময় একটা টাস্ক ইচ্ছা করলে লেটেও স্টার্ট করতে পারি, কত লেট স্টার্ট করা যাবে এবং কত লেটে ফিনিশ করা যাবে। তাহলে প্রত্যেকটা টাস্কের জন্য আমরা 6টা ভ্যালু বের করব, যার মধ্যে 2টা ভ্যালু আমাদের দেওয়াই থাকবে, টাস্কের আইডি এবং ডিউরেশন। ইনফ্যাক্ট আসলে আমরা 4টা ভ্যালু বের করবো, সেটা হচ্ছে আর্লি স্টার্ট, আর্লি ফিনিশ, লেট স্টার্ট এবং হচ্ছে লেট ফিনিশ। হ্যাঁ, তাহলে এখন আমরা বের করি, এবং আমরা হচ্ছে ডিপেন্ডেন্সি অনুযায়ী এগুলা বের করবো আর কি। হ্যাঁ, তাহলে আমরা যদি এই চার্টটা দেখি, স্টার্ট টাইম হচ্ছে 0, তাহলে আমরা আগে কোন টাস্কগুলো শুরু করব, যেগুলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টাস্ক, সেই টাস্কগুলো হচ্ছে আমরা স্টার্ট করে দেব। সো টাস্ক এ এবং টাস্ক সি। আমরা কোথাও না বুঝলে কোশ্চেন করবো আর কি। ওকে, সো স্টার্ট থেকে হচ্ছে এই দুটো টাস্ক স্টার্ট করা যাবে, টাস্ক এ এবং সি। সো আমরা টাস্কের আইডি এবং ডিউরেশন এই দুটো লিখে ফেললাম। এখন হচ্ছে আমরা আর্লি স্টার্ট বের করবো, আর্লি স্টার্ট। হ্যাঁ, তো ইন্ডিপেন্ডেন্ট টাস্কের ক্ষেত্রে আর্লি স্টার্ট হবে এই যে স্টার্ট টাইম যত সেটাই হচ্ছে আর্লি স্টার্ট। হ্যাঁ, যেহেতু এই টাস্কগুলো হচ্ছে আমরা শুরুতে স্টার্ট করতেছি, স্টার্ট থেকে যেহেতু অ্যারো দিকে, তাহলে স্টার্টের যত টাইম সেটাই হবে টাস্কের আর্লি স্টার্ট টাইম। হ্যাঁ, তারপর হচ্ছে আর্লি ফিনিশ। তো আর্লি ফিনিশ আমরা বের করবো কিভাবে, খুব ইজি ফর্মুলা, আর্লি স্টার্ট প্লাস টাস্ক ডিউরেশন।
তাহলে টাস্কের আর্লি স্টার্ট কত 0 আর ডিউরেশন কত 4, তাহলে 0 + 4, তাহলে আর্লি ফিনিশ হচ্ছে কত 4। ঠিক আছে, তাহলে টাস্কের আর্লি স্টার্ট কত হবে 0ই হবে। 0 হবে, গুড। আর লেট স্টার্ট লেট ফিনিশ আমরা পরে বের করব, আগে আমরা সবগুলা টাস্কের আর্লি স্টার্ট আর্লি ফিনিশ বের করব, দেন আমরা ব্যাক ট্র্যাক করব এন্ড থেকে স্টার্ট, তখন হচ্ছে আমরা লেট স্টার্ট লেট ফিনিশ বের করব। ওকে, তাহলে 0 আর আর্লি ফিনিশ কত হবে টাস্কের 5 5, গুড। 0 + 5, গুড। দেন হচ্ছে টাস্ক বি, এবং টাস্ক বি হচ্ছে ডিপেন্ডস অন টাস্ক এ, সো এখান থেকে অ্যারো। এখন টাস্ক বি এর আর্লি স্টার্ট কত হবে টাস্ক এ, 4 হবে। এটা কি বলতেছে, এই যে ফর্মুলা, যে আর্লি স্টার্ট অফ অ্যান অ্যাক্টিভিটি অর টাস্ক ইজ আর্লি ফিনিশ অফ প্রিডিসর। প্রিডিসর মানে হচ্ছে তার আগে যেটা ছিল, তার মানে যেই টাস্কের উপর ডিপেন্ডেন্ট সেই টাস্কের আর্লি ফিনিশ যেটা, সেটাই হবে ডিপেন্ডেন্ট টাস্কের আর্লি স্টার্ট। সো হবে কত 4, তাহলে আর্লি ফিনিশ হবে 4 + 3 7। ওকে, নেক্সট হচ্ছে কি টাস্ক ডি, এবং টাস্ক ডি ডিপেন্ড অন টাস্ক সি, তাহলে টাস্ক ডি এর আর্লি স্টার্ট কত হবে 5, গুড। তাহলে আর্লি ফিনিশ হচ্ছে 9, 5 + 4 9। টাস্ক এর ক্ষেত্রে টাস্ক ই ডিপেন্ড অন বোথ বি এন্ড ডি, তাহলে মাল্টিপল প্রিডিসেসর। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে এটা, যে আর্লি স্টার্ট অফ অ্যান অ্যাক্টিভিটি ইজ গ্রেটার আর্লি ফিনিশ টাইম ফ্রম মাল্টিপল প্রিডিসর অ্যাক্টিভিটিস। তার মানে যে মাল্টিপল ইয়া থাকে যাদের উপর ডিপেন্ডেন্ট, সেগুলোর মধ্যে গ্রেটার মানে যেটা হচ্ছে লার্জ, হ্যাঁ, যেটা বেশি আর্লি ফিনিশ টাইম যার বেশি, সেটাই হবে ওই ডিপেন্ডেন্ট টাস্কের আর্লি স্টার্ট। তাহলে কত হবে 9। দুইটার মধ্যে টাস্ক বি হচ্ছে কত আর্লি ফিনিশ 7, টাস্ক ডি হচ্ছে 9, যেটা বেশি 9, তার আর্লি ফিনিশ হচ্ছে 14, 9 + 5 14। হ্যাঁ, টাস্ক এফ ডিপেন্ড অন টাস্ক সি, সো টাস্ক এফ এর আর্লি স্টার্ট হবে কত 5 আর আর্লি ফিনিশ হবে 8, ঠিক আছে, 5 + 3 8। হ্যাঁ, টাস্ক জি ডিপেন্ড অন বোথ ই এন্ড এফ, তাহলে টাস্ক জি এর আর্লি স্টার্ট কত হবে 14, কারণ বেশি হচ্ছে কত 14, এটা এখানে ছিল 8, সো 14, এবং আর্লি ফিনিশ হবে 16, 14 + 2 16, এবং এটাই লাস্ট টাস্ক, এবং এখান থেকে হচ্ছে এন্ড। হ্যাঁ, তাহলে এন্ডের ভ্যালু হচ্ছে এন্ডে যতগুলা অ্যারো আসবে, এখানে একটা ছিল, কিন্তু যদি মাল্টিপল অ্যারো আসে তার মধ্যে যেটা সবচেয়ে বেশি, সেটাই আমাদের এখানে একটাই ছিল টাস্ক জি, এবং এটার যে ভ্যালু আর্লি ফিনিশ সেটাই হবে এন্ডের ভ্যালু 16। তাহলে আমরা পেয়ে গেলাম যে এই প্রজেক্টটা কমপ্লিট করতে আমাদের আসলে 16 আওয়ার্স লাগবে। এর আগে আমরা দেখেছিলাম যে আমরা যদি সিকুয়েন্সিয়ালি করে আসি তাহলে 26 আওয়ার্স লাগবে, বাট আমরা যদি এইভাবে প্যারালালি করি তাহলে দেখা যাচ্ছে আসলে 16 আওয়ার্স এটা পসিবল। এবং এখানে আমরা প্রত্যেকটা টাস্কের আর্লি স্টার্ট আর্লি ফিনিশ বের করলাম। এবার হচ্ছে আমরা এন্ড থেকে ব্যাক ট্র্যাক করব, এবং এবার হচ্ছে আমরা লেট স্টার্ট এবং লেট ফিনিশ বের করব। হ্যাঁ, এবং সেটা করার জন্য আমরা তাহলে উল্টা দিক থেকে, তাহলে আর্লি স্টার্ট আর্লি ফিনিশ বের করার সময় ছিলাম আমরা হচ্ছে ফরওয়ার্ডিং অ্যাপ্রোচ, লেট স্টার্ট লেট ফিনিশ ইয়া করার সময় হচ্ছে ব্যাক ট্র্যাকিং অ্যাপ্রোচ, এবং এই ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে জাস্ট উল্টা। হ্যাঁ, যেমন আগে আমরা বের করতাম কি আর্লি স্টার্ট, হ্যাঁ, আর এখানে আগে বের করব হচ্ছে লেট ফিনিশ আগে বের করব, হ্যাঁ, দেন হচ্ছে লেট স্টার্ট। হ্যাঁ, তাহলে আগে হচ্ছে লেট ফিনিশ বের করব, তাহলে লেট ফিনিশ বের করব যেই টাস্কগুলা থেকে এন্ডে অ্যারো আসছে, আগে সেই টাস্কগুলা হচ্ছে লেট ফিনিশ বের করব। ঠিক আছে, এখানে যেমন কি ছিল যে আমরা আগে আর্লি স্টার্ট বের করতাম, স্টার্ট থেকে যাদের অ্যারো হচ্ছে ছিল আর কি, যেই টাস্কগুলাতে তাদের আর্লি স্টার্ট বের করতাম। এখানে হচ্ছে উল্টা, এন্ডে যাদের অ্যারো আসছে তাদের হচ্ছে লেট ফিনিশ আগে বের করব, এবং সেই লেট ফিনিশের ভ্যালু হবে এন্ডের ভ্যালু যত, সেটাই হবে ওই টাস্কের, যেটা থেকে এন্ডে অ্যারো ওই টাস্কের লেট ফিনিশ হবে এন্ডের ভ্যালু। তাহলে টাস্ক জি লেট ফিনিশ কত হবে 16, যেটা এন্ডের ভ্যালু হচ্ছে 16। লেট স্টার্ট কত হবে, তাহলে ফর্মুলা হচ্ছে এটা, ইয়েস দ্যাটস গুড, লেট ফিনিশ মাইনাস টাস্ক ডিউরেশন, সো 16 - 2 40। ওকে, এখন আমরা বের করব, এখন আমরা দেখব যে এই টাস্কে অ্যারো কাদের ছিল।
ঠিক আছে, সেই টাস্কগুলো হচ্ছে আমরা লেট ফিনিশ বের করবো। তার মানে হচ্ছে উল্টা দিকে যাচ্ছে। তাহলে টাস্ক এর লেট ফিনিশ আমরা বের করবো টাস্ক ই থেকে অ্যারো ছিল টাস্ক জি তে। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে লেট ফিনিশ কি হবে? তাহলে লেট ফিনিশ বলতেছে কি যে লেট ফিনিশ অফ অ্যাক্টিভিটি ইজ লেট স্টার্ট অফ সাকসেসর অ্যাক্টিভিটি। তার মানে হচ্ছে ওই টাস্ক থেকে অ্যারো যেখানে ছিল, যেমন টাস্ক ই থেকে অ্যারো আসছে টাস্ক জি তে, তাহলে টাস্ক জির যেটা হচ্ছে লেট স্টার্ট সেটাই হবে ওই টাস্কের লেট ফিনিশ। লেট ফিনিশ অফ অ্যাক্টিভিটি ইজ লেট স্টার্ট অফ সাকসেসর অ্যাক্টিভিটি। তাহলে টাস্ক এর কত হবে 14। তাহলে লেট স্টার্ট কত হবে 9, 14 মাইনাস 5 9। ঠিক আছে, তারপর যদি আমরা টাস্ক এফ টা বের করতে চাই তাহলে টাস্ক এফ এর লেট ফিনিশ কত হবে? অ্যারো যেহেতু এইদিকে টাস্ক জিতে, তাহলে কত 14 এবং লেট স্টার্ট কত হবে 11। ওকে, দেন যদি আমরা টাস্ক বি বের করতে চাই, সরি টাস্ক ডি, আচ্ছা টাস্ক ডি যদি বের করতে চাই তাহলে টাস্ক ডি কত হবে লেট ফিনিশ? 9, কারণ অ্যারো হচ্ছে এইদিকে এবং টাস্ক সি তে এবং তার লেট স্টার্ট হচ্ছে 9, সো লেট ফিনিশ 9, লেট স্টার্ট হচ্ছে 9 - 4 5। টাস্ক বির ক্ষেত্রেও 9 হবে। হ্যাঁ, লেট স্টার্ট হবে 9 - 3 6। হ্যাঁ, টাস্ক এর ক্ষেত্রে কত হবে লেট ফিনিশ? 6। তাহলে লেট স্টার্ট হবে 6 - 4 2। টাস্ক সির ক্ষেত্রে এখন হচ্ছে মাল্টিপল এর, হ্যাঁ, মাল্টিপল সাকসেসর অ্যাক্টিভিটিস। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে যে আর্লিয়ার বা লিস্ট বা মিনিমাম, যেটা মিনিমাম লেট স্টার্ট টাইম ফর মাল্টিপল সাকসেসর অ্যাক্টিভিটিস। সো যেখান থেকে অ্যারো তাদের মধ্যে যেটা লেট স্টার্ট মিনিমাম, হ্যাঁ, সেটাই হবে ওই টাস্কের লেট ফিনিশ টাইম। তাহলে কত হবে? 5 হবে, কারণ এটা লেট স্টার্ট কত 5, এটা লেট স্টার্ট 11, সো মিনিমাম যেটা সেটা হবে 5, তাহলে লেট স্টার্ট হচ্ছে 0। তাহলে আমরা কিন্তু মানে পেয়ে গেলাম সবগুলা টাস্কের লেট স্টার্ট, লেট ফিনিশ, আর্লি স্টার্ট এবং আর্লি ফিনিশার। কারো কোনো কোয়েরি এটা বের করাতে? স্যার আর্লি ফিনিশটা যার সবচেয়ে বেশি সেটা লাস্ট নোট, তাই না? ইয়েস, হ্যাঁ ইয়েস। অনেক সময় হতে পারে কি যে মাল্টিপল থাকতে পারে যে এই টাস্কগুলা থেকে এন্ড হচ্ছে আর কি। হ্যাঁ, জি স্যার। আমরা একটু পরেই দেখবো আর কি, এটাকেই একটু চেঞ্জ করে আমরা দেখবো যে মানে মাল্টিপল টাস্ক থেকে এন্ড আসতে পারে। হ্যাঁ, কিন্তু আমরা দেখবো যে যখন মাল্টিপল টাস্ক থেকে এন্ডে আরো আসবে তার মধ্যে যেটার আর্লি ফিনিশ, হ্যাঁ, বেশি আর কি, সেটাই হবে এন্ডের ভ্যালু। হ্যাঁ, যেহেতু আগে আমরা আর্লি ফিনিশ বের করি আর কি। হ্যাঁ, এবং এক সেন্সে দেখা যাচ্ছে যে লেট ফিনিশও ওটাই হবে আর কি, ওই টাস্কগুলো আবার লেট ফিনিশও ওই এন্ডের ভ্যালুটাই হবে আর কি। স্যার আর্লি ফিনিশে যখন মাল্টিপল লাইন আসে তখন হচ্ছে আমরা ম্যাক্সিমামটা ধরতেছি, কারণ হচ্ছে মানে হ্যাঁ কারণ স্যার হচ্ছে যে ম্যাক্সিমাম এটা হলে মানে এটাই হবে, আর কম হলে বোনাস পয়েন্ট। কম হলে তো আসলে প্রজেক্ট ডিউরেশন হবে না, কারণ টাস্ক জি আমাদের কমপ্লিট করতেই হবে এবং সেটা যেহেতু 16 আওয়ার্স, দেখা গেল যে এখানে আরেকটা টাস্ক আছে যেটা হয়তো 13 এ শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখানে আমাদের টার্গেট হচ্ছে হোল প্রজেক্টের ডিউরেশন কত লাগবে সেটা বের করা। সো 16 আওয়ার্স, সো এখানে এন্ডের যে ভ্যালুটা সেটাই আসলে 16 আওয়ার্স। তো আরো কোনো টাস্ক যদি থাকে যেখান থেকে এন্ডে আসলো কিন্তু সেই টাস্কের আর্লি ফিনিশ দেখা গেল যে 16 এর চেয়ে কম, হ্যাঁ, এবং সেটা হয়তো হতেই পারে। কিন্তু দেখা গেল কি যে আরো টাস্ক আছে যেগুলার থেকে আরো এন্ডে আসছে কিন্তু সেগুলোর ভ্যালু বেশি, তাহলে যেটা সবচেয়ে ম্যাক্সিমাম সেটাই আমরা নিব, কারণ তখনই আসলে হোল প্রজেক্টটা কমপ্লিট হচ্ছে। হ্যাঁ, আমরা একটু পরেই এইটারই একটু ভেরিয়েশন দেখবো এবং তখন আমরা দেখবো যে মাল্টিপল টাস্ক থেকে যদি অ্যারো আসে তখন আসলে কি অবস্থা। ইয়েস, হ্যাঁ সেটাও আমরা আসতেছি। হ্যাঁ, দ্যাটস ভেরি গুড কোশ্চেন। আমরা এই জিনিসটা একটু পরেই দেখবো। হ্যাঁ, আমরা এই জিনিসটা একটু পরে দেখবো। দ্যাটস ভেরি গুড কোশ্চেন। হ্যাঁ, আমরা এই জিনিসটা একটু পরে দেখবো আর কি। আর কারো কোনো কোয়েরি এই পর্যন্ত? স্যার ডিপেন্ডেন্সি না থাকলে তো সবগুলোর মানে লেট ফিনিশ 14ই হবে। আমরা ওই জিনিসটা দেখতেছি প্রথম দুইটার হ্যাঁ ডিপেন্ডেন্সি ছিল না, ওগুলোর আর্লি স্টার্ট 0 ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কোশ্চেনটা আসলে মুকিত করছে একটু আগে। হ্যাঁ, আমরা ওই জিনিসটাতে আসতেছি একটু পরেই। হ্যাঁ, এছাড়া আর কোনো কোশ্চেন? গুড। এরপরে আরেকটা জিনিস হচ্ছে কি যে স্ল্যাক টাইম,
প্রত্যেকটা টাস্কের জন্য হচ্ছে আমরা স্ল্যাক টাইম বা ফ্লোট টাইম মেজার করতে পারি, এবং সেটা হচ্ছে কি যে ডিফারেন্স বিটুইন লেট ফিনিশ এন্ড আর্লি ফিনিশ অর লেট স্টার্ট এন্ড আর্লি স্টার্ট এন্ড লেট ফিনিশ এন্ড আর্লি ফিনিশ একই ভ্যালু আসবে। যেমন টাস্ক এর ক্ষেত্রে হচ্ছে লেট স্টার্ট আর্লি স্টার্ট ডিফারেন্স কত 2 - 0, লেট ফিনিশ আর্লি ফিনিশের ডিফারেন্স তো একই 2, 6 - 4 একই আসবে। টাস্ক এফ এর ক্ষেত্রে হচ্ছে 11 - 5 6 বা 14 - 8 6। হ্যাঁ, টাস্ক ডি এর ক্ষেত্রে হচ্ছে কি 5 - 5 0, কোনো স্ল্যাক টাইম নেই। তাহলে এই স্ল্যাক বা ফ্লোট টাইমটা আসলে কি ইন্ডিকেট করে যে একটা টাস্ক কতক্ষণ পর্যন্ত ডিলে করা যাবে যাতে ওভারঅল প্রজেক্টের ডিউরেশনে কোনো মানে সমস্যা না হয়। তার মানে হচ্ছে টাস্ক এ আমরা 2 ঘন্টা পর্যন্ত ডিলে করতে পারবো। আমরা 0-তে স্টার্ট করতে পারি, 1 স্টার্ট করতে পারি, এট মোস্ট 2-তে আমাদের স্টার্ট করতেই হবে। টাস্ক এফ 6 ঘন্টা পর্যন্ত ডিলে করা যাবে। তার মানে 5 স্টার্ট করা যাবে, 6 স্টার্ট করা যাবে, 7 স্টার্ট করা যাবে, 11 আমাদেরকে স্টার্ট করতেই হবে। আমরা যদি 11 এর পরে চলে যাই তাহলে ডিউরেশন বেড়ে যাবে পুরো হোল প্রজেক্টের। তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, যদি আমরা স্ল্যাক টাইম জানি তাহলে আমরা ইয়া করতে পারি, ওকে টাস্ক এফ লেটস আমরা 2 ঘন্টা ডিলে করলাম, হ্যাঁ এটা আমরা করতেই পারবো। তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো যে কোন একটা টাস্ক আমরা কতক্ষণ পর্যন্ত ডিলে করতে পারবো, স্ল্যাক টাইম বা ফ্লোট টাইম। এবং কিছু কিছু টাস্ক আছে যেগুলার কোনো স্ল্যাক টাইমই নাই, যেমন টাস্ক সি, ডি, ই এবং হচ্ছে টাস্ক জি, এগুলা কোনোভাবেই ডিলে করা যাবে। ডিলে করা মানেই হচ্ছে হোল প্রজেক্টের ডিউরেশন ইনক্রিজ হয়ে যাবে আর কি। এবং এরপরে আমরা যে জিনিসটা বার করি আর কি, যেটার জন্য এটার নাম হচ্ছে ক্রিটিক্যাল পাথ মেথড। আমরা হচ্ছে এরপরে দেখি ক্রিটিক্যাল পাথ বের করার আগে আমরা দেখি যে স্টার্ট থেকে এন্ডে যাওয়ার জন্য কতগুলো ডিফারেন্ট পাথ আছে। হ্যাঁ, সেই পাথগুলো আমরা আগে বের করি। হ্যাঁ, এখানে যেহেতু অ্যারো আছে, সো অ্যারো ফলো করে আমাদের স্টার্ট থেকে এন্ডে আসতে হবে। তো স্টার্ট থেকে এন্ডে যাওয়ার জন্য ডিফারেন্ট পাথ কতগুলো আছে? স্যার তিনটা দেখা যাচ্ছে। হ্যাঁ, কি কি? স্যার 0 to A B E G end, then 0 C D E G end, then 0 C F G end. রাইট, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে স্টার্ট থেকে এ বি ই জি এবং এন্ড। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা এই পাথটা নিব এবং এই পাথে টোটাল ডিউরেশন বের করব। ডিউরেশন মানে হচ্ছে এই পাথে যে টাস্কগুলো ছিল সেই টাস্কগুলোর ডিউরেশনের সামেশন। সো টাস্ক এ 4 + 3 7 + 5 12 + 2 16 সরি 14 days। দেন আরটা হচ্ছে স্টার্ট থেকে সি ডি ই এবং জি। তাহলে এখানে ডিউরেশন হচ্ছে কত? 5 + 4 9 + 5 14 + 2 16 আওয়ার্স অর 16 ডেজ। হ্যাঁ, এবং এটা হচ্ছে স্টার্ট থেকে সি এফ জি। তাহলে এখানে ডিউরেশন হচ্ছে 5 + 3 8 + 2 10। তাহলে আমরা হচ্ছে স্টার্ট থেকে এন্ড সবগুলা ডিফারেন্ট পাথ বের করব ডিউরেশন সহ। দেন ক্রিটিক্যাল পাথ কি হচ্ছে? ক্রিটিক্যাল পাথ ইজ দ্য ডিউরেশন অফ দ্য লংগেস্ট পাথ। যেই পাথের ডিউরেশন সবচেয়ে বেশি, হ্যাঁ সেটাই হচ্ছে ক্রিটিক্যাল পাথ। তাহলে আমাদের এখানে ক্রিটিক্যাল পাথ হচ্ছে কোনটা? এটা সিডিজি, এটা হচ্ছে সবচেয়ে লংগেস্ট। হ্যাঁ, এটা। এবং ক্রিটিক্যাল পাথের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি যে দ্য ফ্লোট অন দ্য ক্রিটিক্যাল পাথ 0 হবে, অথবা অন্যভাবে আমরা বলতে পারি যে ক্রিটিক্যাল পাথে যে অ্যাক্টিভিটিস গুলো থাকবে সেখানে সবগুলা টাস্ক বা অ্যাক্টিভিটিস এর স্ল্যাক টাইম 0 হবে। আমরা যদি দেখি এখানে কিন্তু তাই সি ডি ই এবং জি সবগুলার টাস্কেরই ডিউরেশন হচ্ছে স্ল্যাক টাইম হচ্ছে কি 0। তাহলে ক্রিটিক্যাল পাথ হচ্ছে সেই পাথটাই হবে যে পাথের ডিউরেশন সবচেয়ে বেশি এবং ওই পাথের টোটাল ফ্লোট টাইম হচ্ছে কি 0, বা ইন্ডিভিজুয়াল টাস্কেরও ফ্লোট টাইম হচ্ছে কি 0 হবে। এবং একটা প্রজেক্টে মাল্টিপল ক্রিটিক্যাল পাথ থাকতে পারে উইথ সেম ডিউরেশন। হ্যাঁ, তাহলে এরপরে আমরা যে জিনিসটা বার করি সেটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ, এবং যার জন্য এই মেথডের নামও হচ্ছে ক্রিটিক্যাল পাথ মেথড, সিপিএম। এটা তো এখানে কারো কোনো কোয়েরি? তাহলে আমাদের এক্সামে কিন্তু এটা দেওয়া থাকবে, আমাদের এক্সামে হচ্ছে এই চার্টটা দেওয়া থাকবে, টেবিলটা, এবং সেখান থেকে আমাদেরকে ক্রিটিক্যাল পাথ বের করতে হবে। তার মানে হচ্ছে আমাকে ডায়াগ্রামটা ড্র করতে হবে, আর্লি স্টার্ট, লেট ফিনিশ, আর্লি ফিনিশ এগুলা সহ, প্লাস হচ্ছে ক্রিটিক্যাল পাথ। হ্যাঁ, এটা আমাদেরকে বের করতে হবে।
লংগেস্ট পাথ মানেই হচ্ছে যেই পাথের ডিউরেশন, হ্যাঁ লংগেস্ট মানে হচ্ছে যে কয়টা অ্যাক্টিভিটি সেটা না, হ্যাঁ মানে যেই পাথের ডিউরেশন, টাস্কের ডিউরেশন হচ্ছে সবচেয়ে বেশি আর কি। হ্যাঁ মানে এখানে লংগেস্ট বলতে যে মানে নাম্বার অফ এইজেস বেশি না সেটা না আসলে। হ্যাঁ এখানে আসলে লংগেস্ট মানে হচ্ছে যেই পাথে যে টাস্কগুলো থাকবে যেটা ডিউরেশন সবচেয়ে বেশি। সো এমন হতে পারে যে এই পাথে 4টা টাস্ক, আরেকটা পাথে হচ্ছে 6টা টাস্ক, কিন্তু যেই পাথে 4টা টাস্ক ছিল হয়তো সেই পাথে ডিউরেশনই বেশি, সো ওইটা হচ্ছে মানে লংগেস্ট ওই সেন্সে। হ্যাঁ টার্মটা একটু মানে কনফিউজিং, যে লংগেস্ট মানে অনেক সময় হতে পারে যে হয়তো নাম্বার অফ এজেস বা নোটস হয়তো বেশি, না ওইটা না আসলে, আর ডিউরেশন যেটা বেশি আর কি। তাহলে এবার আমরা ওই যে আগের যে কোয়েরিটা ছিল, হ্যাঁ সেটা আমরা একটু দেখি যে যদি ডিপেন্ডেন্সি না থাকে, হ্যাঁ বা এন্ডে যদি মাল্টিপল অ্যারো আসে তখন কি হবে। তো আমরা একটু চেঞ্জ করি, যে এইখানে এই যে লাস্ট যে টাস্কটা ছিল, হ্যাঁ এই টাস্কে ডিপেন্ডেন্সি ছিল হচ্ছে টাস্ক জি ডিপেন্ড ছিল টাস্ক ই এবং এফ এর উপরে। হ্যাঁ আচ্ছা এখানে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে কি, যে প্রত্যেকটা টাস্কের অবশ্যই মিনিমাম একটা করে ইনকামিং এবং আউটগোয়িং এজ থাকবে, মিনিমাম একটা করে থাকবে। হ্যাঁ এটা আমাদেরকে মনে রাখতে হবে, প্রত্যেকটা টাস্কের মিনিমাম একটা করে ইনকামিং এবং হচ্ছে আউটগোয়িং এজ থাকবে। হ্যাঁ তো আমরা যদি একটু চেঞ্জ করি এই জায়গাটায়, যে লেটস সে টাস্ক জি ডিপেন্ডস অন অনলি অন টাস্ক ই, আমরা যদি এফ এর উপর ডিপেন্ডেন্সিটা কমাই দিই, বাদ দিয়ে দিই, তাহলে আসলে কি চেঞ্জটা হবে? তাহলে চেঞ্জটা হবে কি, যে এই অ্যারোটা থাকতেছে না, ঠিক আছে এই অ্যারোটা থাকতেছে না, কারণ টাস্ক জি ইজ নট ডিপেন্ডেন্ট অন টাস্ক এফ, সো এইটা আমাদেরকে ক্রস আউট করতে হবে। এবং এটাকে যদি আমরা ক্রস আউট করি, সো আমাদের হচ্ছে এখানে ভ্যালুগুলা হচ্ছে এই ভ্যালুটা নতুন করে মেজার করতে হবে, এবং সেই সাথে হচ্ছে এইটারও নতুন করে ভ্যালু মেজার করতে হবে। তাহলে আমরা যদি এই চেঞ্জটা করি, তাহলে আমাদের এই জায়গায় চেঞ্জটা হচ্ছে আর কি, ঠিক আছে বাকি ক্যালকুলেশন ঠিকই আছে। হ্যাঁ তাহলে এখন আমরা দেখি, তাহলে একটু আগে আমরা যে জিনিসটা বললাম যে প্রত্যেকটা টাস্কের মিনিমাম একটা করে ইনকামিং এবং আউটগোয়িং এজ থাকবে। তাহলে এখন যেটা দেখা যাচ্ছে টাস্ক এফ এর কোনো আউটগোয়িং এজ নাই, কারণ কি, কারণ টাস্ক এফ এর উপর কেউ ডিপেন্ডেন্ট না, যার জন্য হচ্ছে এটা কোনো আউটগোয়িং এজ নাই। এরকম যদি সিনারিও হয় তখন আমরা কি করব, এখান থেকে আউটগোয়িং এজ সরাসরি এন্ডে চলে আসবে, ঠিক আছে সরাসরি এন্ডে। তাহলে এখান থেকে হচ্ছে আমরা অ্যারো নিয়ে আসবো সরাসরি এন্ডে। তাহলে এমন যদি টাস্ক থাকে যে যেই টাস্কগুলোর আসলে কোনো ইয়া নাই, আউটগোয়িং এজ নাই, তাহলে সেই টাস্কগুলোর থেকে আউটগোয়িং এজ চলে যাবে কোথায়, সরাসরি হচ্ছে এন্ডে। হ্যাঁ তাহলে এখান থেকে হচ্ছে আমাদেরকে লেট ফিনিশ আবার ক্যালকুলেট করতে হবে। তাহলে লেট ফিনিশ কত হবে টাস্ক এফ এর? 16 রাইট, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ওই কোয়েরিটাও চলে আসছে যে টাস্ক এফ এবং টাস্ক জি দুইটা থেকেই এন্ডে এরর ছিল, এবং এই দুইটার মধ্যে যেটার আর্লি ফিনিশ বেশি 16, কারণ আমরা তো আগে ওইটা মেজার করব, সেটাই হবে এন্ডের ভ্যালু। হ্যাঁ এবং সেখান থেকে হচ্ছে লেট ফিনিশ। সো আমরা এখন লেট স্টার্ট হবে টাস্ক এফ এর 13, 16 মাইনাস 3 13, টাস্ক সি এর লেট ফিনিশ কত হবে? 13 নো 5 হ্যাঁ আর্লিয়ার, এই যে আর্লিয়ার, হ্যাঁ বা মিনিমাম যেটা লেট স্টার্ট টাইম। হ্যাঁ তাহলে 5 হবে। হ্যাঁ ওকে, সো এই চেঞ্জটা হচ্ছে আর কি, এবং হোপফুলি এখানে হচ্ছে আমরা ওই অ্যান্সারটা পেয়ে গেছি যে যদি ডিপেন্ডেন্সি না থাকে, যদি মাল্টিপল অ্যারো আসে এন্ডে, তখন ক্যালকুলেশনটা কিরকম হবে, ঠিক আছে। তাহলে এখনো যদি আমরা দেখি যে এখনো আমাদের 3টা পাথ, আগের মতোই 2টা পাথ তো ছিল, আর লাস্ট পার্টটা হচ্ছে একটু চেঞ্জ হচ্ছে। লাস্ট এর আগে ছিল সিএফ জি হয়ে এন্ডে, এখন সরাসরি সিএফ থেকে হচ্ছে এন্ডে। হ্যাঁ এবং এক্ষেত্রে ডিউরেশন হচ্ছে আমরা টাস্কের ডিউরেশন গুলো এটা পাচ্ছি, সো ম্যাক্সিমাম ডিউরেশন হচ্ছে এটা, আগের যেটা ছিল ওটাই সিডি যেটা। হ্যাঁ এবং এখানে যদি আমরা দেখি ওই যে পাথ, যেমন প্রথম পাথ এবং সেকেন্ড পাথ, দুইটা পাথের মানে আমরা যদি ওই গ্রাফের ওইভাবে চিন্তা করি যে মানে পাথের লেন্থ সমান, কারণ এখানেও 4টা টাস্ক এখানেও 4টা টাস্ক, বাট ডিউরেশন লংগেস্ট বলতে আসলে ডিউরেশনটা ইন্ডিকেট করতেছে, সো এইটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ। তাহলে আমাদের এক্সামে থাকবে এবং সেখান থেকে আমাদেরকে এটা ড্র করে আমাদেরকে হচ্ছে ক্রিটিক্যাল পাথ এটা বের করতে হবে আর কি। হ্যাঁ এবং এখানে আরেকটা যে মাল্টিপল ক্রিটিক্যাল পাথ কিন্তু থাকতে পারে আর কি। হ্যাঁ এটা
কারো কোনো কোয়েরি এ পর্যন্ত? কারো কোনো কোয়েরি? ওকে, গুড। তাহলে পরের স্লাইডগুলো আসলে ইজি, আমরা অলরেডি ডিসকাস করে ফেলছি। সিকোয়েন্সিয়ালে ছিল 26 আওয়ার্স, ক্রিটিক্যাল পাথে আমরা দেখলাম 16 আওয়ার্স। দিস ইজ আইডিয়াল টাইম। সো 2 days, দ্যাট মিনস রিয়েল টাইম হচ্ছে 2.8 days, 2 divided by 0.7। হ্যাঁ, আমাদের এগুলা বের করতে হবে না, আমাদের বের করতে হবে আসলে এই গ্রাফটা ডায়াগ্রামটা ড্র করার পরে বলতে হবে ক্রিটিক্যাল পাথ। হ্যাঁ, পরের ইয়াগুলো আসলে আমরা অলরেডি ডিসকাস করে ফেলছি। ক্রিটিক্যাল পাথে আমরা কি বের করি, ফ্লোট, আর্লি স্টার্ট, আর্লি ফিনিশ। হ্যাঁ, ক্রিটিক্যাল পাথ কি এটা আমরা ডিসকাস করছি, ফ্লোট, স্ল্যাক টাইম। হ্যাঁ, সো এগুলা পরের স্লাইডের কন্টেন্ট আসলে অলরেডি আমরা এক্সাম্পল দেখার সময় ডিসকাস করা হয়ে গেছে আর কি। হ্যাঁ, সো কারো কোনো কোয়েরি এই পর্যন্ত? কারো কোনো কোয়েরি? যদি না থাকে তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। তবে আমাদের কিন্তু একটা হোমওয়ার্ক আছে, হ্যাঁ, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা কমপ্লিট করতেই হবে, মাস্ট কমপ্লিট করে আপলোডও করতে হবে গুগল ক্লাসরুমে ওয়েডনেসডের মধ্যে। হ্যাঁ, ওয়েডনেসডে, হ্যাঁ, সন্ধ্যা 6টার মধ্যে কমপ্লিট করে আপলোড করতেই হবে, মাস্ট। হ্যাঁ, আমরা তো দুই ধরনের অ্যারো ইউজ করব। একটা হচ্ছে ডিপেন্ডেন্সি আর জেনারেলাইজেশন, রাইট? হ্যাঁ, ডিপেন্ডেন্সি আর হচ্ছে ইনহেরিটেন্স। হ্যাঁ, আচ্ছা, 1 মিনিট একটু ইয়া করো। তাহলে হচ্ছে মানে 2 টাইপস, 2 টাইপস রিলেশন। একটা হচ্ছে মানে অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন, এবং অ্যাসোসিয়েশনটা হচ্ছে জাস্ট ডিপেন্ডেন্সি, ডিপেন্ডেন্সি। আর এটা হচ্ছে জেনারেলাইজেশন। জেনারেলাইজেশন, ঠিক আছে? এটা হচ্ছে আসলে ইনহেরিটেন্স। তাহলে এটা হচ্ছে এই অ্যারো, হ্যাঁ, আর এটা হচ্ছে এইটা। সো আমরা যদি এরকম করি যে টাস্ক, সরি, ক্লাস এ, আর এটাকে যদি ইনহেরিট করে ক্লাস বি, তাহলে এটা হচ্ছে জেনারেলাইজেশন। আর যদি এরকম হয় যে টাস্ক এ, সরি বারবার টাস্ক বলতেছি, ক্লাস এ, হ্যাঁ, ক্লাস এ ক্লাস বি এর উপর ডিপেন্ডেন্ট, তাহলে হচ্ছে মানে অ্যাসোসিয়েশন এবং হচ্ছে ডিপেন্ডেন্সি। আমরা হচ্ছে এই দুটো, শুধুমাত্র হচ্ছে এই দুইটা সিম্বল ইউজ করবো, আর কিছু না। হ্যাঁ, এর আগে আমরা পড়ে আসছিলাম যে কি জানি, এগ্রিগেশন, তারপর হচ্ছে কম্পোজিশন। হ্যাঁ, তখন আমরা ডায়মন্ড সিম্বল ইউজ করতাম। হ্যাঁ, এরকম থাকতো। আর হচ্ছে অ্যাসোসিয়েশন। হ্যাঁ, সো এই তিনটাকে একসাথে হচ্ছে জাস্ট ডিপেন্ডেন্সি। হ্যাঁ, এই এগ্রিগেশন আর কম্পোজিশন এটা মোস্টলি হচ্ছে থিওরিটিক্যালি, হ্যাঁ, প্র্যাকটিক্যালি আসলে এই ডিপেন্ডেন্সি কনভার্ট করা হয়। হ্যাঁ, এবং যার উপর ডিপেন্ডেন্ট সে আসলে ওই ক্লাসের মানে ডাটা মেম্বার হবে। তার মানে ক্লাস এ যদি আমরা করি, যেমন এটাকে যদি আমরা কোডে কনভার্ট করি, তাহলে ক্লাস এ এটার মধ্যে আসলে মানে আমাদের বি এর একটা অবজেক্ট থাকবে, হ্যাঁ, ক্রিয়েট করতে হবে আর কি, যে যাদের উপর ডিপেন্ডেন্ট তারা আসলে ওই ক্লাসে মানে ডাটা মেম্বার হবে আর কি। হ্যাঁ, এবং মাল্টিপ্লিসিটি তখন একটা ফ্যাক্টর, যেমন এখানে 1 হলে একটা অবজেক্ট ক্রিয়েট করব, যদি 2 হয় তাহলে বি এর 2টা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, যদি স্টার হয় তাহলে আমাদেরকে লিস্ট বা অ্যারেস এ চলে যেতে হবে। সো মাল্টিপ্লিসিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমাদের ওই ইয়াতে যখন আমরা ইয়া করব আর কি, যে হোমওয়ার্কের জন্য হচ্ছে আমরা কনসেপচুয়াল
ক্লাস ডায়াগ্রাম ড্র করবো। তো আমার শুধু ক্লাসের টাইটেল এইটুকুই, কোনো ডাটা মেম্বার ফাংশনস এগুলা লিখতে হবে না। হ্যাঁ, তার মানে হচ্ছে আমরা এবার দেখাবো যে ক্লাসে যদি ডিপেন্ডেন্সি হয় ক্লাস বি এর উপর তাহলে এইভাবে দেখাবো, ক্লাস সি যদি ক্লাস এ কে ইনহেরিট করে তাহলে এইভাবে দেখাবো। ঠিক আছে, এইটুকু। হ্যাঁ, আমাদের হচ্ছে ক্লাসের কিন্তু আমরা জানি যে ইউএমএল এ হচ্ছে 3টা কম্পার্টমেন্ট থাকে, তাই না? টাইটেল, তারপর হচ্ছে অ্যাট্রিবিউট এখানে থাকে, আর এখানে কি থাকে? ফাংশনস। হ্যাঁ, তো এইগুলো আমাদের দেখানোর দরকার নেই, শুধুমাত্র এইটা একটা কম্পার্টমেন্ট একটা আছে। ওকে, তাহলে আমাদের যে প্রবলেমটা দেওয়া আছে একটা গেমস নিয়ে, হ্যাঁ, সেখান থেকে এবং হচ্ছে সলিড অ্যাপ্লাই করে। ওকে, কিপ ইন মাইন্ড দ্যাট ইউ হ্যাভ টু কনসিডার সলিড। হ্যাঁ, সলিড, আমরা যে সলিড পড়ে আসলাম সেটাকে অ্যাপ্লাই করে ওই ক্লাস ডায়াগ্রামটাকে ড্র করতে হবে। হ্যাঁ, সো আমরা যখন হচ্ছে ক্লাসটাকে কনসিডার করতেছি আমাদেরকে ওইভাবে চিন্তা করতে হবে যে এটা কি সিঙ্গেল রেসপন্সিবিলিটি মেনটেন করতেছে কিনা, এটা কি আসলে ওপেন ক্লোজ প্রিন্সিপাল ফলো করতেছে কিনা। হ্যাঁ, যতটা আমরা হচ্ছে সলিড ভাবে সলিডকে ফলো করতে পারি, এইটা হচ্ছে আমাদের টার্গেট। ওকে, আমরা কি বুঝতে পারছি? মানে ক্লাস ডায়াগ্রামটা কিন্তু যখন করতে হবে এটাকে হচ্ছে সলিড ফলো করে করতে হবে আর কি। হ্যাঁ, তার মানে যেন তেন ভাবে ক্লাস ডায়াগ্রাম ড্র করে দিলাম না, সেটা না। আমি এখানে দেখব যে সলিডের প্রিন্সিপালস গুলা কতখানি মানে সলিড ভাবে মেনটেন হয়েছে, দেন ইউ উইল গেট সলিড মার্কস। ওকে, হ্যাঁ, শুধু ক্লাসের নাম, অনলি ক্লাসের নাম না, ওটা আমরা কনসেপচুয়ালি থিঙ্কিং করবো আর কি। ঠিক আছে, আমাদের এখানে দরকার নাই। সো ওটা আমরা যেটা করতে পারি যে আমরা নোট ডাউন করে রাখতে পারি, কারণ আমি যখন হয়তো নেক্সট উইকের বৃহস্পতিবার যখন আমি দেখবো মেবি আমাদের ওই ক্লাসটা একটু লং হতে পারে, আমি হয়তো কয়েকটা গ্রুপ এরিয়া দেবো, তখন আমি জিজ্ঞাসা করবো যে কেন এই ক্লাসটাকে নিলাম বা এই ক্লাসটা কেন নিলাম আর কি। হ্যাঁ, এবং আমরা সলিড ভাবে যদি চিন্তা করি দেখা যাবে যে আমাদের হয়তো এক্সট্রা ক্লাস আসবে। হ্যাঁ, কারণ আমরা হচ্ছে যে যেহেতু সিঙ্গেল রেসপন্সিবিলিটি যদি চিন্তা করি তাহলে আমরা অনেক সময় আমরা যে একটা কিন্তু প্রিন্সিপাল বলছি যে যখন আমরা দেখবো যে এন্ড চলে আসতেছে, দিস ক্লাস হ্যাজ রেসপন্সিবিলিটি দিস এন্ড দিস, যখনই এন্ড আসবে তখন ওটাকে আমরা ব্রেক করে ফেলবো। হ্যাঁ, তারপর এটা কি আসলে ওপেন ক্লোজ প্রিন্সিপাল ফলো হচ্ছে কিনা। হ্যাঁ, সো আমরা ওটাকে নোট ডাউন করে রাখতে পারি, বাট আমাদের যেটা সাবমিশন হবে ওইখানে আমাদেরকে ওটা মেনশন করতে হবে না। বাট আমরা যদি যখন আমরা ইভালুয়েশন করব আর কি, যখন ওই গ্রুপকে বলবো যে কেন এই ক্লাস করলো, তখন আমরা মুখে বললেই হবে যে কেন আমরা এটা কনসিডার করলাম আর কি। হ্যাঁ, বাট ইউ আর রাইট যে আমরা যদি ওটা ওভাবে করতে চাই আমাদেরকে মানে রেসপন্সিবিলিটি, ফাংশন মিনস মানে হচ্ছে রেসপন্সিবিলিটি, এগুলো আসলে চিন্তা করতে হবে আর কি। এবং এটাও চিন্তা করতে হবে যে ক্লাসটাকে যেভাবে কনসিডার করলাম এটা কি আসলে যদি ফিউচারে কি আসলে এক্সটেন্ড ইজিলি করা যাবে নাকি এক্সটেন্ড করতে গেলে মডিফাই করতে হবে আর কি। হ্যাঁ, সো আমরা যদি মনে করি আমরা হচ্ছে ওটা নোট ডাউন করে রাখতে পারি, ইচ্ছা করলে ওটাও আমরা অ্যাটাচ করে দিতে পারি সাবমিশনের সাথে। হ্যাঁ, আর যদি মনে করি যে না শুধুমাত্র ডায়াগ্রাম দেবো দ্যাটস স্টিল ওকে, বাট আমি হয়তো জিজ্ঞাসা করবো প্রত্যেকটা টিমকে যে কেন এই ক্লাসটা চুজ করা হলো, কেন এটার সাথে আসলে ডিপেন্ডেন্সি, হ্যাঁ, কেন এটার সাথে আসলে ইনহেরিটেন্স। আমি হয়তো বলতে পারি তুমি যে এইভাবে ক্লাস ডিজাইন করছো এটা কি আসলে ওসিপি ওপেন ক্লোজ প্রিন্সিপাল ফলো করতেছে কিনা বা ভায়োলেট করতেছে কিনা। হ্যাঁ, এটা আর কার কোনো কোয়েরি? এটা তো ইন্ডিভিজুয়াল ওয়ার্ক তাই না? না, টিমে আমাদের যে টিম করা আছে আর কি প্রজেক্টের জন্য, ওই টিমে একসাথে একটা সাবমিশন করবে আর কি। জি স্যার। হ্যাঁ, সো এটা ম্যান্ডেটরি। ওকে, ইজ ইট হোমওয়ার্ক বাট ইট ইজ ম্যান্ডেটরি, কারণ এটা করতে পারলে আমরা বুঝতে পারবো যে আমরা কতখানি সলিড, মানে ইট উইল টেক টাইম এটা আমাদের করা, বাট আমরা যতটা মানে মেইনটেইন করতে পারবো এটা আমাদের জন্য মানে অনেক অনেক বেনিফিশিয়াল হবে। হ্যাঁ, সলিড যদি আমরা করতে পারি মানে এটা ফিউচারে আমাদের অনেক কাজে দিবে। এবং আমরা সম্ভবত এখন রিয়েলাইজ করতে পারছি যে অ্যাবস্ট্রাকশনস বা ইন্টারফেস ইজ সো ভাইটাল। সলিড পুরা হচ্ছে অ্যাবস্ট্রাকশনের উপর বেস করে, ম্যাক্সিমাম কনসেপ্টই হচ্ছে পুরা অ্যাবস্ট্রাকশন বা ইন্টারফেস। হ্যাঁ, এবং আমরা কিন্তু এখন দেখছি যে ইন্টারফেস এবং পলিমরফিজম দিস টু আর ভেরি ক্রুশিয়াল। হ্যাঁ, যদি আমরা হচ্ছে একটা ওয়েল অর্গানাইজড ওয়েতে যদি সফটওয়্যার বা প্রজেক্ট ডেভেলপ করতে চাই।
এবং এর সাথে আসলে আরো অনেক ফ্যাক্টর আছে, রিয়েল লাইফে আসলে আরো অনেক 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 ফ্যাক্টর আছে। হ্যাঁ, যেমন তোমরা দেখছো বোধহয় কিছুদিন আগে যে ঢাকা ভার্সিটি যে অ্যাডমিশন সিস্টেম, সেটাতে সার্ভারে এত লোড পড়ছে যে তারা হচ্ছে অ্যাডমিশন রেজিস্ট্রেশন প্রসেস হচ্ছে 1 সপ্তাহ তাদেরকে বন্ধ রাখতে হয়েছিল। হ্যাঁ, এবং আমরা যখন তাদের সোর্স কোড দেখলাম, আমরা দেখলাম যে সেখানে অনেক মানে সিম্পল মিস্টেক। হ্যাঁ, তারা অনেক জাভাস্ক্রিপ্ট বা অন্য যে জিনিসগুলো ইউজ করছে আর কি, মেথড কিভাবে হচ্ছে গেট ইন হবে, হ্যাঁ, সেখানে অনেক সিম্পল মিস্টেক তাদের ইয়াতে ছিল। হ্যাঁ, তো একটা প্রজেক্ট করতে গেলে আসলে অনেকগুলা ফ্যাক্টর আমাদেরকে কনসিডার করতে হয়। হ্যাঁ, সলিড যদি আমরা করতে পারি, যতখানি করতে পারবো, হ্যাঁ, তাহলে এটা মানে অনেক বেটার একটা ইয়ে হবে। ওকে, এবার আমরা যে সলিড দেখতেছি, আমরা কিন্তু জাস্ট ডিজাইন প্যাটার্ন কিন্তু জাস্ট স্টার্ট করছি। হ্যাঁ, কারণ ডিজাইন সফটওয়্যার ডিজাইন প্যাটার্ন হচ্ছে দেয়ার আর 23 প্যাটার্নস, 23টা ডিজাইন প্যাটার্ন আছে। আমরা হয়তো কয়েকটা দেখার ট্রাই করব, সবগুলা আসলে পসিবল না। হ্যাঁ, কিন্তু তার আগে বেসিক কনসেপ্টটা হচ্ছে সলিড। হ্যাঁ, এবং এগুলাকে হচ্ছে লো লেভেল ডিজাইন প্যাটার্ন বলা হয়। হয়তো নেক্সট উইকের পরের উইকে আমরা হচ্ছে হাই লেভেল ডিজাইন প্যাটার্ন দেখবো আর কি, আর্কিটেকচারাল ডিজাইন প্যাটার্ন। হ্যাঁ, সো ডিজাইন প্যাটার্ন মানে খুবই ইম্পর্টেন্ট, প্রবাবলি মোস্ট ইম্পর্টেন্ট এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ইয়াতে আর কি। ওকে, সো এই জন্য হচ্ছে আমি গ্রুপ ওয়ার্ক দিছি, যাতে হচ্ছে গ্রুপে ডিসকাশন করে ব্রেইনস্টর্মিং করে হচ্ছে আমরা একটা বেটার সলিউশন যেন বের করতে পারি আর কি। ওকে ওকে, আর কার কোনো কোয়েরি? ওকে, যদি কোয়েরি না থাকে তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। হ্যাঁ, তাহলে নেক্সট ক্লাসে দেখা যাচ্ছে।